প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান দি লিগ্যাল শোতে। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা প্রতি বুধবার স্কাই চ্যানেল 784 দেখে থাকেন। এর পাশাপাশি ইসলাম চ্যানেল বাংলার যে ফেসবুক পেজটি রয়েছে এবং ইসলাম চ্যানেল বাংলার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানেও আপনারা সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারেন। আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানে কোনো প্রশ্ন রাখতে চান অবশ্যই সেটার সুযোগ রয়েছে। আমাদের স্ক্রিনে একটি নাম্বার কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন এবং আমি আপনাদের সুবিধার্থে বলে দিতে চাই। সে নাম্বারটি হলো 0203874678 এই নাম্বারে আপনারা আমাদেরকে কোশ্চেন করতে পারেন। আমাদের যিনি সম্মানিত অতিথি আছেন তিনি আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যে। এখানে যে প্রশ্নগুলো আপনারা করে থাকবেন সেগুলো অবশ্যই আমরা ডকুমেন্টস না দেখে শুধুমাত্র প্রশ্নের ভিত্তিতেই উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। সেজন্যে ডিটেলসে অনেক সময় বলা যায় না এবং ডকুমেন্টস না দেখে ডিটেলস অ্যাডভাইস করাও যায় না। সেক্ষেত্রে আপনাদের যদি কোনো আইনি সহায়তা লাগে ডিটেলস সাবমিশনের জন্যে অথবা ডিটেলস জানার জন্যে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো সলিসিটর অথবা ব্যারিস্টারের সহায়তা নিয়ে থাকবেন। দর্শক, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার জন্য যিনি আমাদের সাথে উপস্থিত রয়েছেন আমাদের স্টুডিওতে, চলে নেওয়া যাক তার পরিচয় এবং তিনি কি করছেন সেটি আমরা একটু স্ক্রিনেই দেখে নেই। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো লেটেস্ট লজ রিলেটিং টু স্কিলড ওয়ার্কার্স অ্যান্ড স্পন্সরশিপ লাইসেন্স। এবং আমাদের সাথে যিনি গেস্ট হিসেবে আজকে রয়েছেন তিনি একজন লিগ্যাল কনসালটেন্ট ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি ব্রিড সলিসিটরের সাথে কাজ করছেন। হারুন ভাই, আমরা আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ধন্যবাদ টিভি কর্তৃপক্ষকে এবং তোহা আপনাকে। আজকের আমি তো মাঝে মধ্যে আপনারা ডাকেন, আমি খুবই কৃতজ্ঞ যে আপনাকে দর্শকদের বিষয়ে কিছু পরামর্শের ব্যাপারে পরামর্শ না আলোচনা করার জন্য আপনারা ডেকে থাকেন। ধন্যবাদ এবং দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি আমার সাথে কিছুক্ষণ সময় কাটানোর জন্য। ধন্যবাদ হারুন ভাই। আমরা যখনই ডাকি আপনি চেষ্টা করেন আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের দর্শকদেরকে সময় দেওয়ার জন্য। হারুন ভাই, আমরা আজকে ঠিক করেছি যে আমরা যে চলমান ইস্যুর মধ্যে সবচেয়ে বার্নিং ইস্যু সেটি নিয়ে একটু আলোচনা করতে চাই এবং আপনি আশা করি আমাদের দর্শকদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলোর অ্যান্সার দিবেন। আমি শুরু করতে চাই, আমাদের যে টপিকটি আজকে রয়েছে সেটি হলো স্কিলড ওয়ার্কার রিলেটেড। আমরা জানি গত 4 এপ্রিল স্কিলড ওয়ার্কারে অনেকগুলো পরিবর্তন এসেছে, যদিও গত ডিসেম্বর মাস থেকে ইমিগ্রেশনের বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে। এত কোয়াইট এবং এত র্যাপিডলি চেঞ্জগুলো এসেছে এবং এত ডিটেল চেঞ্জ আসলে আগে এভাবে আমরা কখনো দেখিনি। এবার অনেকগুলো চেঞ্জ এসেছে। সেই চেঞ্জের মাঝে স্যালারি থ্রেশহোল্ড নিয়ে বড় ধরনের চেঞ্জেসটি এসেছে এবং শর্টেজ অকুপেশনাল লিস্ট চেঞ্জ হয়ে গিয়েছে এবং নতুন করে নতুন নামে এসেছে। তা আপনি যদি একটু ওভারভিউ দেন আসলে কি টাইপের চেঞ্জগুলো একদম বেশি আমাদেরকে এফেক্ট করতেছে অথবা আমাদের জানা দরকার, যারা স্কিলড ওয়ার্কার হিসেবে এখানে আসতে চাইবে অথবা যারা এখানে আছে সুইচ করতে চাইবে, তাদের আসলে কোন জিনিসগুলো মাথায় রেখে এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুটা সাইডেই আমি আলোচনা করতে চাই, আমরা আলোচনা করব আজকে। আমি প্রথমে এমপ্লয়ির দিক থেকে আলোচনা করতে চাই যে একজন মানুষ যদি এখানে জব খুঁজতে চায় তাহলে তার কোন জিনিসটা মাথায় রাখা উচিত এবং স্যালারির যে বিষয়টা আমরা জানি সেটা কত আসলে, এবং সেখানে কোনো সুযোগ সুবিধা রয়েছে কিনা, এক্সেপশন রয়েছে কিনা। প্রশ্নটা আসলে অনেক বড় প্রশ্ন, একত্রে অনেকগুলি প্রশ্নের অনেকগুলি ভাগ রয়েছে। তো আমি আসলে একটু হিস্ট্রিতে যাব এই জন্যে যে এটা তো মূলত ফিজ এবং বেতনের উপরেই এটার প্রভাব সবচেয়ে বেশি, যে কারণে একটু পিছনে যাওয়া দরকার। তো এইটা একসময় ছিল টিয়ার টু যখন ছিল তখন এটা অ্যাবিউজ হয়েছিল এবং যখন এটা স্কিল ওয়ার্কার নামে আসে বেশি সময় হয়নি, এখন থেকে 2 বছর আগে কিংবা তারও কম, এটা ব্যাপক রকমের অ্যাবিউজের শিকার হয়েছে। আমরা জানি অনেক কিছু শুনি। তো এই অ্যাবিউজগুলির কারণে আমার কাছে মনে হয়েছে তারা এটাকে একটু এটা একটা বড় রকমের কশনারি একটা নোট আর কি, যে যদি এখানে বেতন বাড়ানো হয় এবং নানা রকমের ফিজ এগুলি বাড়ানো হয় তাহলে এটা যারা খুব অ্যাবিউজ করবে তাদের সংখ্যা কমবে।
যা হোক, তো এটা ছিল আসলে যারা আমি সংক্ষেপে বলি যে কেয়ার ওয়ার্কার হয়ে দেশে অনেকজনের আত্মীয়স্বজন অনেক এসেছেন এবং সেখানে সকলেই জানেন সে খুব অল্প বেতনে তারা আসতে পেরেছে এবং যারা এমপ্লয়ার কেয়ার প্রতিষ্ঠানগুলি তারাও অল্প পয়সায় তাদেরকে আনতে পেরেছে। আর অন্যান্য হেলথ কেয়ার ছাড়া বা এখন যেটা ইমিগ্রেশন স্যালারি লিস্ট যেটা যেখানে হেলথ কেয়ার একটা তার মধ্যে একটা লিস্টেড ক্যাটেগরি। তো ওই সে আগে যেটাকে বলতো শর্ট অফ অকুপেশন লিস্ট, ওই লিস্টে যেগুলি ছিল এগুলি ছাড়া বাকিগুলিতে থ্রেশোল্ডটা ছিল, মিনিমাম স্যালারি থ্রেশোল্ড ছিল আমরা জানি 26,200। তার আগে ছিল এটা 25,000 সামথিং। তো এইটা এক বছর পরে 1,000 মতো বাড়তো, খুব বেশি বিষয় ছিল না। এবং অনেকগুলি এবং এক্সেপশন তো তখনও ছিল, যেমন যদি কেউ ইয়াং পারসন হতো 26 বছরের নিচে তার বয়স, তখন সেটা থেকে 30% কমে স্যালারি নিতে পারতো। তার মানে হলো প্রায় 21,000 দিয়ে তারা আসতে পারতো। এমপ্লয়ারদের জন্য এটা সুবিধা হইতো এই জন্য যে সেটা বর্তমান যে মিনিমাম স্যালারি দেশের সেটার সাথে সঙ্গতিপূর্ণ ছিল। কিন্তু এখন যেটা তারা করেছে যে একেবারে 38,000 মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড যেটা, এইটা আসলে বাস্তবতার সাথে অনেকখানি অমিল। কারণ এইটা তো একজন মানুষ ফুল টাইম কাজ করবে, সে 40 ঘন্টা কাজ করবে, রাফলি 40 ঘন্টা, 38 ঘন্টা, 42 ঘন্টা এরকমই হয়, বা 35 ঘন্টা। কিন্তু এইটা যদি এই থ্রেশহোল্ডে মিলাতে হয় যে 38,000, তাইলে দেখা যায় তার বেতন পড়ে যায়, আপনি যদি আওয়ারলি মিলান, অনেক টাকা। তো সেটা সাধারণত এরকম এমপ্লয়াররা সাধারণত দিতে চান না। জি, একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, কলটি নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? ওয়ালাইকুম আসসালাম। জি, জি আমি ম্যানচেস্টার থেকে বলতেছি। জি বলুন। জি দর্শক, আমাদেরকে শুনতে পাচ্ছেন? সম্ভবত আমরা কলারকে হারিয়ে ফেলেছি। যিনি আমাদেরকে ম্যানচেস্টার থেকে কল করেছিলেন, আসলে আমরা লস্ট করে ফেলেছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমার লাইনটা কেটে যাচ্ছিল বারবার। জি, এখন জি, আমি আপনাকে আমরা শুনতে ম্যানচেস্টার পাচ্ছি, থেকে আপনি প্রশ্নটি করুন। জি। আমার কোম্পানির লাইসেন্স চলে গেছে আজ ২ মাস হবে। জি জি, আপনি আপনার প্রশ্নটি শেষ করুন। ওনার লাইনে বোধহয় অসুবিধা হচ্ছে। সম্ভবত ওনার ফোনে সমস্যা আছে, অথবা ওনার নেটওয়ার্কের সমস্যার কারণে বারবার ইন্টারাপ্ট হচ্ছে। যেটা যতটুকু উনি বলেছে যে কোম্পানির লাইসেন্স হারিয়ে ফেলেছে হারুন ভাই, এটুকুর জন্য। ওকে, আমরা আবার দর্শক পেয়েছি লাইনে। জি দর্শক, আপনার প্রশ্নটি আপনি কমপ্লিট করুন। হ্যালো দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন? না, সম্ভবত আমরা আবারও ওনাকে হারিয়ে ফেলেছি। আমরা যেটুকু বলতে পারি সেটা হলো যে ওনার কোম্পানির লাইসেন্স চলে গিয়েছে, এই অবস্থা ওনার করণীয় কি? আপনি সম্ভবত এটুকুর উপরে কিছুটা এটা হলো আসলে অ্যাডভাইস করতে পারেন। এটা তো অ্যাডভাইস, এটা জেনারেল আলোচনা করা যাবে যে ওখানে ওনাকে একটা সময়ও দিয়েছিলেন, হয়তো এরকম যে ওখানে র্যান্ডম হোম অফিসের একটা তারা ভিজিট করে কিছু বিষয়ে তাদের কোনো এমপ্লয়িকে সামনে যদি তারা পেয়ে থাকে, তাহলে ইন্টারভিউ করে ফেলেছে অথবা টাইম দিয়ে আসার পরে তারা অসঙ্গতিপূর্ণ বিষয় দেখেছে এবং কমপ্লায়েন্সের অনেক জায়গায় ঘাটতি দেখেছে। তো সেগুলির জন্য তাদেরকে একটা সময়ও বেঁধে দিয়েছে যে এর মধ্যে আপনারা এই বিষয়ে আমাদেরকে জানান, আপনার কেন এগুলি এই অনিয়মগুলি কেন। তো সেগুলি ওই টাইমের মধ্যে তারা হয়তো দিয়েছে, তারপর তারা সন্তুষ্ট হয়নি, সে কারণে লাইসেন্স বাতিল করেছে। এখন এই এটা আমি এমপ্লয়ির করণীয়টা কি হবে? এখন আমি তো জানি না আসলে কোন ম্যানারে কিভাবে হয়েছে। না, আমরা ধরেই নিই যদি যে কোনো লাইসেন্সটা appeal-এর- ক্যান্সেল হয়ে গেছে এনিহাউ, তাহলে এই এমপ্লয়ির কি হবে, কি করা উচিত? এখন এমপ্লয়ীদের ক্ষেত্রে এমপ্লয়িরা তো নিশ্চয়ই এখন সুইচ করে অন্য জায়গায় চলে যাবে এবং কিছুদিনের মধ্যে এমপ্লয়িরা যথারীতি একটা চিঠি পাবে যে আপনার ভিসাটা কর্তন করা হয়েছে। তো আপনাকে আগামী এতদিন, মানে এটা 60 দিনের, আমরা যেটা জানি 60 দিনের একটা সময় দিয়ে আপনি অন্য কোনো ভিসায় অথবা আপনি এই ভিসায় অন্য এমপ্লয়ারের কাছে আপনি সুইচ করেন, আর নাহলে আপনি আপনার দেশে চলে যান। এই তাহলে তার কি হোম অফিসের ওই ইমেলটার জন্য অথবা লেটারটার জন্য অপেক্ষা করা উচিত হবে, নাকি সে যে কোনো সময় সুইচ করে ফেলাটাই তার বুদ্ধিমানের কাজ?
এইটা যদি সে সুযোগ পায় কোথাও, যদি আরেক জায়গায় চাকরি যদি উনি পান, তাহলে উনি চলে যাওয়াটাই তো ভালো। আর যদি উনি ওয়েট করতে চান যে না আমি হয়তো চাকরি আরও বেছে টেছে নেব কোনো জায়গায় ভালো, আরও ভালো চাকরি আমার হাতে তো সময় আছে, সেই ক্ষেত্রে উনি ওয়েট করতে পারেন। আর যদি ভালো চাকরি পান, এটা জেনারেল, আমি আপনি লয়ার হওয়া ছাড়াও যে পরামর্শ আসলে এটা সেটা। অনেক সময় হারুন ভাই আমরা দেখি যে ইদানিং এমপ্লয়ারদের লাইসেন্স চলে গেলে, এটা যার ফল্টই হোক না কেন, ম্যাক্সিমাম সময় হোম অফিস যেটা ধরে এমপ্লয়ারদের ফল্টগুলাই ধরে। তারা একটা লেটার দেয় যে তোমার 60 ডেজের ভিতরে সুইচ করা দরকার, অথবা তোমার 60 ডেজ টাইম আছে। অনেক সময় আমরা এটা পাচ্ছি, এবং তারা যে লেটারটা দিচ্ছে হলো এমপ্লয়িকে, তাতে করে এমপ্লয়িরা কিন্তু কিছুটা বিভ্রান্ত হয়ে যাচ্ছে যে হোম অফিসের জন্য অপেক্ষা করবে নাকি ওই 60 ডেজটাই সে কাউন্ট করবে। তারা না, 60 ডেজ আসলে 60 ডেজ স্ট্রেট ওয়ে শুরু হয়ে যাবে না। 60 ডেজ হোম অফিস যখন চিঠি দিবে তখন থেকে শুরু হবে। ফলে এই ক্ষেত্রে তার সুবিধাটা আছে। আমি বলছিলাম এটা যে যদি একটা ভালো চাকরি মিলেই যায় আগে, তাইলে আর এই 60 ডেজের চিঠি আসবে এটার জন্য ওয়েট করতে হবে কেন? এটা জেনারেল কথা। বাট অ্যাগেন যদি ওরকম কিছু না মিলে, চাকরি না পায়, তাহলে তো এমনিতে সে খুব অসুবিধাজনক অবস্থায় আছে, যে আনলেস সে দেশে চলে যেতে প্রস্তুত থাকে। তো সেই ক্ষেত্রে তো সে একটু সুবিধায় থাকবেই এবং সে ওয়েট করুক, ওই চিঠিটা আসবে। জি, কোনো সময় দেখা যায় যে হোম অফিস যে লেটারগুলো দিয়ে থাকে সেখানে লেখা থাকে যে উইথ ইমিডিয়েট ইফেক্ট ভিসা ক্যান্সেল করা হয় অথবা কার্টেল করা হয়। সেক্ষেত্রে কি করবে? আর সেক্ষেত্রে তো ইমিডিয়েট ইফেক্ট মানে এখানে কোনো আপিলও নাই, কিছু থাকে না সাধারণত। তো সেক্ষেত্রে যেহেতু কোনো কিছু থাকে না, এটা একটু তার উপরে হার্শ, ইম্প্যাক্টটা একেবারে বড়, এবং এটা তো অ্যাপারেন্টলি এটা খুব আনরিজনেবল। সে কারণে সে জুডিশিয়াল রিভিউ, যেহেতু এখানে কোনো আপিল নাই, জুডিশিয়াল রিভিউর আশ্রয় সে নিতে পারে। তাহলে এই যে ট্রানজিশনাল পিরিয়ডে সে ধরেন জুডিশিয়ারি লাইক আজকে লেটার দিয়ে বললো যে আগামীকাল থেকে সে ইমিডিয়েট এফেক্টে এটা ক্যান্সেল করা হলো, তাহলে কালকে সে জুডিশিয়াল রিভিউটা করলো অথবা আরও পরে করলো, কিন্তু তার ইমিগ্রেশন স্টেটাসটা তখন কি হবে? এখন এটা একটা ভ্যাকুয়াম হয়ে গেলে, এটা কিন্তু কেটে গেল। এটা না যে সে জুডিশিয়াল রিভিউ করলে তার এটা মানে সেই যেরকম সেকশন 3C মাধ্যমে একটা কাভারেজ যেরকম থাকে, একটা অ্যাপ্লিকেশন, একটা ভিসার মধ্যে থাকাকালীন সময় যদি একটা অ্যাপ্লিকেশন করা হয় অথবা আপিল করা হয়, সেক্ষেত্রে তো আমরা জানি যে সেটা তার লফুলনেস অফ স্টে ইন দি কান্ট্রি থাকে। কিন্তু এই ক্ষেত্রে সেটা থাকছে না, আনলেস জুডিশিয়াল রিভিউতে সর্বশেষ গিয়ে প্রতিষ্ঠিত হয় যে তার হোম অফিস এটা আনরিজনেবল কাজ করেছে, এবং হোম অফিসকে বলা হবে, একটা অর্ডার দেওয়া হলো যে এটা রেস্টোর করো। অথবা আমরা জানি জুডিশিয়াল রিভিউতে অনেক সময় দেখা যায় যে একটা কনসেন্ট অর্ডারের মাধ্যমে দুই পক্ষ একাত্ম হয়ে তখন বলে ঠিক আছে, আমরা তুমি এদিকে এই ভিসায় সুইচ করো, আমরা আজকে যে যতক্ষণ পর্যন্ত সুইচ করবো ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নেব যে তুমি লিগালি অবস্থান করেছো। সেই মর্মে একটা কনসেন্ট অর্ডার কোর্ট থেকে রায় পেয়ে আসে তাদের কনসেন্টের ভিত্তিতে। আমরা আবারও আসবো, আমাদের একটি কল রয়েছে আরুল ভাই, আমরা কলটি একটু নিয়ে আসি। জি, হ্যালো। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্নটি করুন। জি, আমি চাচ্ছিলাম যে অ্যাসাইলাম ক্লেম করব। এখন আমি এইটা নিয়ে আমি কনফিউশনে যে আছি যে আপনার হোম অফিস থেকে লেটার আসলে পরে অ্যাসাইলামটা ক্লেম করব নাকি পরে, লেটারটা পাওয়ার পরে? জি, আপনার কোম্পানির লাইসেন্স কতদিন আগে গিয়েছে? দর্শক আমরা মনে আবারও আচ্ছা, ওনার লাইনটা কোনো কারণে ভালো না, তবে ওনাকে উত্তরটা আমরা দিয়ে দিয়েছি, তারপরে ওনাকে ক্লারিফাই করি। সেটা হচ্ছে উত্তর একইটা, উনি ওয়েট করতে পারেন, কিন্তু উনি 60 ডেজের লেটারের জন্য উনি ওয়েট করতে পারেন। এটা হচ্ছে সাধারণ উত্তর। এখন বাকিটা হচ্ছে উনি কমন সেন্স অ্যাপ্লাই করানোর জন্য কোনটা সুবিধা। তবে যদি উনি ডিসিশন নিয়েই থাকে যে উনি ক্লেম করবে, তাহলে as soon as possible কেন উনি দেরি করবেন, সে কথাটাই আমি, জি হ্যাঁ, যেহেতু উনি অ্যাসাইলাম ক্লেম করবেন বললেন। জি, তাহলে আমার মনে হয় এটা তবে এটা ওনাকে বলবো, উনি যাতে এইসব বিষয়ে আমরা এখানে যেরকম জেনারেল ডিসকাশন করি, এগুলি তো আসলে অ্যাডভাইস না, এগুলি তো জেনারেল ডিসকাশন। আপনি এগুলির উপর আমি বলবো মোটেও নির্ভর না করে, কারণ আপনার একটা ডিটেল একটা কনসালটেন্সি দরকার। আপনি নিকটস্থ কোনো অভিজ্ঞ আইনজীবীর কাছে যেয়ে আপনি এগুলি পরামর্শ নেন এইসব বিষয়ে, কারণ পুরো হিস্ট্রিটা তো আসলে আমরা জানি না। সো সংক্ষিপ্ত কোশ্চেন শুনে অথবা অল্প একটু শুনে অ্যাডভাইস করাটা আসলেই মুশকিল। হারুন ভাই, আমরা যে আলোচনাটি করছিলাম যে স্যালারির যে বিষয়টা এবং এমপ্লয়ি তখন কি করবে যখন তার কার্টেলমেন্টের লেটার পেয়ে যাবে, সেই বিষয়টাতে একটু শেষ করেন, আমরা ব্রেকে যাব একটু পরেই। কার্টেলমেন্টের বিষয়টা যে ইমিডিয়েট ইফেক্টে ক্যান্সেলেশন এন্ড দেন কার্টেলমেন্ট। আচ্ছা,
ইমিডিয়েট ইফেক্টের ক্যান্সেলেশন মানেই হচ্ছে ক্যান্সেলেশন, যেটা হচ্ছে কাটেলমেন্ট আসলে ইনএফেক্ট। এটা তারা বলেও দেয় এটা কাটেলড। এখন এটাতে আসলে আপনি কিচ্ছু করতে পারছেন না জুডিশিয়াল রিভিউতে, যে সেটা তো অনেক দীর্ঘ হয়। শেষ পর্যন্ত যদি আপনি উইন করেন, তখন এই যে আপনার যে ব্রেক হয়ে গেছে, এই ব্রেকটা শেষে পুনঃস্থাপিত হবে। সেই মর্মে সাধারণত একটা কনসেন্ট অর্ডার হয় শেষের দিকে। দেখা যায় যে এরকম সিচুয়েশন আসে, আপনি জানেন যে ওই যে টোয়েক বিষয়গুলিতে জি। তখন কোনো সমাধান না পাওয়াতে তখন মানে বিষয়টা একেবারে এমন পর্যায়ে যায়, তখন দুই পক্ষই একটা সমঝোতায় আসে। তো সেই সমঝোতার বিষয়টাই কোর্ট শেষে রায় দেয়। তো সেটা হোম অফিস ইন সাম ম্যানার হয়তো যদি আপনি এটা যদি আনরিজনেবলনেসটা যদি স্টাবলিশ হয়, যেটা হয়তো হবে আপনার কেসে, এটা ইন্ডিভিজুয়াল কেসে প্রত্যেক কেসের বিষয়ই আলাদা এবং প্রত্যেক কেসের জাজও আলাদা, আপনার ভাগ্যেরও বিষয় আছে। সব মিলিয়ে যদি আপনি স্টাবলিশ করতে পারেন যে এখানে এটা আনরিজনেবল ছিল, হার্শ ছিল, তাইলে শেষ পর্যন্ত হোম অফিস আপনার এটা করতেও পারে। ওরকম একটা রায় আপনি পেতে পারেন। তার মানে হলো আপনার এই যে ব্রেকটা যে হয়েছে এটা ডিসঅ্যাপ্লাইড হয়ে যাবে সাথে সাথে। হারুন ভাই, আমাদের ততক্ষণ পর্যন্ত আপনি ওভারস্টেয়ার থাকবেন। জি, ধন্যবাদ। আমাদেরকে একটি ব্রেকে যেতে হবে, আমরা ব্রেক থেকে এসে আবার বিস্তারিত আলোচনা করব। দর্শক, আমাদেরকে একটি ব্রেকে যেতে হচ্ছে, আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান দি লিগ্যাল শোতে। দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা প্রতি বুধবার ইসলাম চ্যানেল বাংলায় দেখে থাকেন, যেটি স্কাই চ্যানেল 784, এবং ইসলাম চ্যানেল বাংলার যে ওয়েবসাইটটি রয়েছে www.islamchannelbangla.tv এবং ইসলাম চ্যানেল বাংলার ফেসবুক পেজ, সেখানে আপনারা সরাসরি দেখে থাকতে পারেন। এই অনুষ্ঠানে আমরা মূলত সমসাময়িক আইনি বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি এবং আলোচনা করবার জন্য একজন সম্মানিত অতিথিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে যিনি আমাদের সাথে রয়েছেন তিনি ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি একজন লিগ্যাল কনসালটেন্ট ব্রিড সলিসিটরসের। আজকে আমরা আলোচনা করছি স্কিলড ওয়ার্কার নিয়ে, যে চেঞ্জেসগুলো গত 4 তারিখ থেকে এক্সিকিউট হয়েছে এবং স্পন্সর লাইসেন্সের ক্ষেত্রেও অনেক আপডেট এসেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। আমরা যে পর্যায়ে আছি হারুন ভাই, যে আমরা যেখানে ছিলাম, যে যদি কোনো এমপ্লয়ির ভিসা কার্টেল হয়, ভিসা ক্যান্সেল করা হয়, তাহলে তারা জুডিশিয়াল রিভিউ করতে পারে, এবং সেক্ষেত্রে আপনি বলছিলেন যে যদি ইমিডিয়েট এফেক্টে ক্যান্সেল হয়, তাহলে সেখানে যতক্ষণ পর্যন্ত জুডিশিয়াল রিভিউ রেজাল্ট না আসবে, যদি পজিটিভ রেজাল্ট না আসে, ততক্ষণ পর্যন্ত তার ইমিগ্রেশনের যে 3C লিভ আমরা যেটাকে বলি, সেটা থাকে না। তাহলে তার আসলে ওই অবস্থায়, মানে যদি সে জুডিশিয়াল রিভিউ যদি কোনো ম্যারিট না থাকে, লাইক একটা কোম্পানির লাইসেন্স চলে গেল, আসলে তো সেখানে ম্যারিট আছে বলে তো খুব একটা বলা যায় না। দেখুন, কোম্পানির লাইসেন্স চলে গেছে, এটা নানা কারণে হতে পারে, এটাতে তার কোনো দোষ নাও থাকতে পারে পার্টিকুলার এমপ্লয়ি, এবং এক্ষেত্রে আমি মোরালি তাকে কিভাবে দোষ দেব? এক, তো সাধারণত এরকম অবস্থায় তাকে এগুলি যখন ইমিডিয়েট ইফেক্টের বিষয়গুলি একটু ভিন্ন থাকে। ইমিডিয়েট ইফেক্টের বিষয়গুলি হচ্ছে যেখানে মোরালি যাকে ইয়ে করছে তার মোরালি হি ইজ অ্যাট ফল্ট, তো এই জন্য তার এরকম একটা ব্যবস্থা তারা নেয় আর কি। যেমন ধরেন, যখন ওই যে আমরা যে টোয়েকের বিষয়টা যেটা ছিল, যেহেতু সে একটা ফ্রডুলেন্ট আচরণের মধ্যে ছিল এবং সেটাই ছিল বেসিস ফর উইচ হিজ ভিসা ওয়াজ বিং কার্টেলড। এখন এইটার জন্য তো এটা করবে, এটা স্বাভাবিক। বাট দেন অ্যাগেন, একটা মানুষ তার কিছু তো বলার থাকতেও পারে, হইতে পারে যে সে আসলে ওই সে ফ্রড, মানে তার ভেতর থেকে কোনো তার নিয়তটা ভালো ছিল, এটা অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে, এটা তার এভিডেন্স দিলে এটা পরিষ্কার হয়ে যাবে, এরকম কিছু বিষয় থাকতে পারে। এই জন্য যে কোনো আইন একটা আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দিয়ে থাকে, যদি না দেয় সেটা আনরিজনেবল হয়। আর এই আনরিজনেবলনেসটা যদি প্রমাণ করা যায়, তাইলে অ্যাট দি এন্ড তার এটা পুনঃস্থাপিত হইতে পারে। আর এখন আমরা দেখি যে অনেকেই কেয়ার ভিসা নিয়ে এখানে এসেছে, দীর্ঘদিন যাবৎ কেয়ার কোম্পানি তাদেরকে জব দিচ্ছে না। যেহেতু জব দিচ্ছে না, তাহলে তার তো HMRC-তে কোনো রেকর্ড হচ্ছে না যদি তাকে পে রোলে না ঢুকায় অথবা তার স্যালারি না দেয়। এখন হোম অফিস যেহেতু দেখতেছে যে সে একটা স্পন্সরশিপ নিয়ে এখানে এসেছে, কিন্তু স্পন্সরশিপের কোনো রিফ্লেকশন কিন্তু HMRC-তেও নাই, অথবা
হোম অফিসেও নাই, তখন কিন্তু তারা এই ধরনের ডেরোগেটরি ডিসিশন নিতে পারে কিনা, সেক্ষেত্রে যদি তারা এরকম ভিসা ক্যান্সেল করে ফেলে ইমিডিয়েট ইফেক্ট। না, দেখুন এই বিষয়গুলি আমরা এখনো জানি না, এটা এখনো তো এমন একটা পর্যায়ে আছে, হোম অফিস নিজেও জানে না এইসব বিষয়ে কি করবে। হোম অফিস এইসব বিষয়ে অবগত আছে যে যারা এখানে এসছে 1 বছর যাবত তারা কোনো তাদের এমপ্লয়ার তাদেরকে চাকরি দিচ্ছে না। এখন এক্ষেত্রে অনেক এমপ্লয়ার কিন্তু আমি একটা জানি যে এমপ্লয়ারটা এরকম 7-8 মাস যাবত তাকে ঘোরানোর পরে অমুক ট্রেনিং তমুক ট্রেনিং করার পরে এমপ্লয়ার নিজের লাইসেন্স তার লাইসেন্স রিভোকড হয়ে গেছে নাকি সে এরকমই আমি শুনলাম আর কি, যে এমপ্লয়ার লাইসেন্স চলে গেছে অথবা এমপ্লয়ার আর ট্রেড করছে না, এরকম কিছু একটা। তো এরকম অনেক কিছু হইতে পারে। তো এখন যারা এমপ্লয়ি তাদেরকে পরামর্শ দেওয়া যাচ্ছে এটা যে আপনারা আপনাদের যে চেষ্টা করে যাচ্ছেন আপনার এমপ্লয়ারকে আপনি ফোর্স করেন রিজনেবলি যতখানি করার, এবং সেগুলির সব এভিডেন্স আপনারা রেখে দেন, এই জন্য যে পরবর্তীতে আপনারা যখন সুইচ করবেন যাই করেন আপনাদের লফুলনেসটা টিকানোর জন্য আপনি যা যা কিছু তো করবেন, হোম অফিসের কাছে যখন এক্সটেনশনের সময় আপনি মোরালি যাতে পরিষ্কার থাকেন যে আমি এগুলি করে গেছি, আমি চাকরি করার জন্য এদেশের চাকরি করতেই এসেছি এবং সেটা করার জন্য আমি এতখানি আমি কোনোটাই ঘাটতি রাখিনি। আনফর্চুনেটলি আমার এমপ্লয়ার সেটা সহযোগিতা করেনি, সে হয়তো রিভোকড হয়ে গেছে, তারপরে সে হয়তো ট্রেডিং থেকে চলে গেছে, আমার করার কিছু ছিল না। সেটা আপনার ফাইনালি সেটেলমেন্টের সময়ও এটা বড় রকম একটা এভিডেন্স হয়ে থাকবে আপনার পক্ষে, আমি বিশ্বাস করি। জি, ধন্যবাদ হারুন ভাই। আমরা স্যালারি নিয়ে কথা বলছিলাম যে আমরা জানি যে 4 তারিখ থেকে স্যালারি থ্রেশহোল্ড হয়েছে 38,700 পাউন্ডস, এবং এখানে কিছু এক্সেপশন আবার রয়েছে। আপনি যদি একটু সংক্ষেপে আমাদের দর্শকদের জন্য বলতেন যে এক্সেপশনগুলো কি কি এবং কারা সেই সুবিধা ভোগ করতে পারবে। আচ্ছা, 38,600 আসলে বিষয়টা আমি সংক্ষেপে বলবো, তবে একটু জি, আপনি এক্সপ্লেইনও করতে এটা পারেন। আসলে প্রত্যেকটা চাকরির জন্য আলাদা করে আছে, যেটা এসওসি কোড যেটা ছিল, বা এখনো এটাকে একটু নামটা ভিন্ন হয়েছে, বাট কোডই আছে। তো এটা হচ্ছে প্রত্যেকটা চাকরির জন্য একটা নির্দিষ্ট বেতন ধার্য করা আছে, এটাকে হোম অফিসের ভাষায় বলে গোয়িং রেট। তো এখানে আসলে এই গোয়িং রেট একটা বিষয় আছে, এই গোয়িং রেটটা প্রত্যেক চাকরির জন্য যেমন আছে, সেটা হইতে পারে এখনও 30,000 আছে, গোয়িং রেট এখনও 25,000 আছে, কিন্তু আপনাকে মিনিমাম 38,000 পাউন্ডের বেতনে আপনার চাকরি করতে হবে যতক্ষণ না এক্সেপশনগুলির কোনো একটাতে আপনি পড়েন। আপনার বেতন যদি 31,000 হয় তাহলে আর হচ্ছে, তা সত্ত্বেও আপনি আপনার এমপ্লয়ার যদি রাজি হয় বাকিটা মিট করতে, যে না ঠিক আছে আমাদের এটার বেতন তো আমাদের স্কিমে এত ছিল, ঠিক আছে আমরা এখন 38,000 বেতন দেবো, তাইলেই কেবল হবে। আর এটার এক্সেপশন হইল অনেকগুলি আছে। একটা হচ্ছে আপনি ইয়াং পারসন, আপনি স্টুডেন্ট, আপনি প্রফেশনাল ট্রেনিংয়ে আছেন, এই সব অবস্থায় এখন আপনি ইয়াং পারসন বলতে আপনি 26 বছরের নিচে যদি আপনার বয়স হয় তাহলে আপনি একটা এক্সেপশনে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি বিটুইন 70 and 90%, এখন এটা কিভাবে অ্যাপ্লাইড হয় আসলে এই পরিসরে ব্যাখ্যা করাও মুশকিল, আপনি সেটা পার্টিকুলার আপনার এসওসি কোড নিয়ে আপনি আপনার নিকটস্থ কোনো স্কিল ওয়ার্কার স্পেশালিস্ট কারোর কাছে আপনি নিয়ে যাবেন। তো যেমন ধরুন বিষয়টা এরকম যে আপনার বেতন হচ্ছে 40,000, কিন্তু আপনার 40,000 যদি বেতন হয় তাহলে তো হচ্ছে, এখন যদি আপনার বেতনটা হয় 35,000 তাইলে হবে কি না? আর আপনি যদি মানে এরকম অবস্থায় যে আপনার বয়স 26 বছরের নিচে, হ্যাঁ হবে, যতক্ষণ না আপনার বেতনটা 30,960 পাউন্ডের উপরে থাকে, 30,960 অথবা তার উপরে থাকে, উপরে থাকলেই আপনি ইয়াং পারসন হিসাবে পারবেন। আর যদি ইয়াং পারসন না হন, স্টুডেন্ট না হন, পিএইচডি এবং আরও 2-1টা আছে যেগুলি সাধারণত আমাদের এরকম কেউ থাকে না, এই ক্যাটাগরিতে পড়লে আপনি এই এক্সেপশনটা নিতে পারেন। ধরে নেন যে আপনি 30,960 পাউন্ড অন্তত আপনার বেতন থাকতে হবে, আর বয়স এগুলির মধ্যে না পড়লে আপনি 38,000 হইতেই হবে, অথবা আপনার গোয়িং রেট যেটাই হোক সেটা। এখন কেয়ার ওয়ার্কার ব্যাপারে আমার মনে হয় আমাদের সকলেই আমাদের মতোই জানেন, সেখানে সেটা আপনি 23,200 দিয়েও করতে পারবেন, যদি যদি আপনি ওই আপনার কেয়ার ওয়ার্কার নিজেই একটা এক্সেপশন, সেটা সাধারণত আপনার 29,000 পাউন্ড আপনার লাগবে। আর সেক্ষেত্রেও যদি আপনি ফার্দার এই যে স্টুডেন্ট, পিএইচডি হোল্ডার,
রিসেন্ট গ্রাজুয়েট, প্রফেশনাল ট্রেনিংয়ে থাকেন, তাইলে আপনি আরও ডিসকাউন্টে পড়বেন সেটা 23,200। তো আমি আশা করি এটা কি শুধু কেয়ার ওয়ার্কারদের জন্য, নাকি এখন যে শর্টেজ অকুপেশনাল লিস্ট নামটা বাদ দিয়ে ইমিগ্রেশন স্যালারি লিস্ট করেছে হ্যাঁ, ইমিগ্রেশন স্যালারি সবার জন্য লিস্টে প্রযোজ্য হবে নাকি তাদের শুধু ক্ষেত্রে কেয়ার ওয়ার্কার? হচ্ছে ইমিগ্রেশন স্যালারি লিস্টের বিষয় ক্ষেত্রে হচ্ছে ওই ইমিগ্রেশন স্যালারি লিস্ট নিজে একটা এক্সেপশন, যে ক্ষেত্রে 30,960 প্রযোজ্য। ইমিগ্রেশন স্যালারি লিস্টের মধ্যেও যারা হেলথ কেয়ারে প্রফেশনে আছে তাদের ক্ষেত্রে মিনিমাম স্যালারি থ্রেশহোল্ড হচ্ছে 29,000। তার মধ্যেও যদি কেউ যদি ইয়াং পার্সন হয় ওগুলি পরে, তখন এটা চলে যাচ্ছে ইয়াং পারসন অথবা গ্রাজুয়েট, রিসেন্ট গ্রাজুয়েট, হ্যাঁ, ওই লাইনগুলিতে পরে, তাই হ্যাঁ পিএইচডি, হ্যাঁ, তখন চলে যাচ্ছে আপনি 23,200 পাচ্ছেন। হ্যাঁ, তাহলে এটা মোটামুটি ক্লিয়ার যে যারা কেয়ার ওয়ার্কার। এটার সাথে একটা রেলেভেন্ট কোশ্চেন, যদি অনেকের কাছেই সেটা এখন ক্লিয়ার, আবার অনেকে এখনো এটা নিয়ে একটু সন্দেহ আছে, যে ডিপেন্ডেন্টের ইস্যুটা, যে যারা এখন সুইচ করবে কেয়ার ওয়ার্কার ভিসায় অথবা স্কিল্ড ওয়ার্কার ভিসায়, তাদের ডিপেন্ডেন্টের কি হবে? যারা আলাদা, প্রথম কথা হচ্ছে কেয়ার ওয়ার্কার ছাড়া, কেয়ার ওয়ার্কার বা সিনিয়র কেয়ার ওয়ার্কার এই লাইনে যারা আসবেন তারা ছাড়া বাকিদের ক্ষেত্রে তো ডিপেন্ডেন্টের সমস্যা নাই। কিন্তু কেয়ার ওয়ার্কার হিসেবে যারা আসবেন, আগে যারা কেয়ার ওয়ার্কার এসছেন 11 মার্চের আগে 11 কেয়ার ওয়ার্কারের চেঞ্জেসটা 11 মার্চেই হয়েছে। হ্যাঁ, তো তার আগে যারা এসছেন অলরেডি, তারা তাদের হাজবেন্ড, তারা তাদের স্ত্রী অথবা বাচ্চা এখনও আনতে পারবেন। কিন্তু আপনি যদি স্টুডেন্ট থাকেন, আপনি কথার কথা আপনি এদেশে আছেন, আপনি একজন স্টুডেন্ট, আপনি সুইচ করার ক্ষেত্রে আপনি কেয়ার ওয়ার্কার ভিসা এখন যদি সুইচ করেন, আপনি আগে থেকে এখানে থাকলেও সুইচ করে আপনি কেয়ার ওয়ার্কারে যদি এখন আসেন, এখন আপনি আপনার বউ বাচ্চাকে এই ক্যাটাগরিতে আপনি সুইচ করাতে পারবেন না। ঠিক আছে? আর নতুন যারা এই আপডেটের পরে যারা এখন আসবে, তাদের ক্ষেত্রে তো বাইরে থেকে আসবে, তাদের ক্ষেত্রে ডিপেন্ডেন্ট আনার কোনো সুযোগ নাই। সরি, এটা হোম অফিসেরই এটা আসলে হার্শ রুল, যে তারা আসবে এটা অথচ যেহেতু ডিপেন্ডেন্ট আনতে অ্যাবিউজটা পারবে এমন না। মাত্রায় হয়েছে আমরা জানি মানে আমরা তো শুনি, তো সেই কারণে আসলে এরকম একটা অবস্থা করেছে। বাট আমি মনে করি যে এই বিষয়েও তারা, আমার মনে হয় এটা একটা প্র্যাকটিক্যালি কেয়ার ওয়ার্কার ইন্ডাস্ট্রিতে আপনার ভালো রকম মানুষের প্রয়োজন হয়। তো মানুষ যদি তার স্ত্রী সন্তানকে আনতে না পারে, তাহলে আসলে এইটা একটা প্র্যাকটিক্যালি এটা সাস্টেইন করবে কিনা এই স্কিমটা একটা বিষয়। দুই হলো বেতনের যে বিষয়টা, কেয়ার ওয়ার্কার অথবা আপনার ইমিগ্রেশন স্যালারি লিস্টের আওতায় যেগুলি আছে, এগুলি ছাড়া বাকিগুলির ক্ষেত্রে আমি আগেও বলেছি যে এটা একেবারে অস্বাভাবিক একটা বিষয়। সেটা সাধারণ বেতনের যে ক্যাটাগরি, এই চাকরিগুলি স্কিল ওয়ার্কার হিসাবে সাধারণত মাইগ্রেন্টরা আসে, বেশিরভাগই আসে হইলো লো স্কিলের কাজগুলিতে। তো সেক্ষেত্রে সেগুলিতে আমরা 20 পাউন্ড 18 পাউন্ড ঘন্টায় পড়বে। আমাদের মতো মানে যারা এই ছোটোখাটো বিজনেস, এরা কিন্তু এটা অ্যাফোর্ড করতে পারবে না, ফলে তাদের বিজনেসের উপর এটা বড় রকমের ইম্প্যাক্ট হবে। সে কারণে একটা পর্যায়ে যে আমার মনে হয় গভর্নমেন্ট এগুলির উপর আবার নজর দিবে, আবার হয়তো এটা চেঞ্জ আসতে পারে, আমরা জানি না। এগুলি সবই আমরা অনুমান ভিত্তিক কথা বলছি। তো যা হোক, ওইটা আমার মনে আর কোনো জি, আমার এই রিলেটেড আরেকটি লাস্ট কোয়েশ্চেন, যে যদি আপনি বলেছেন যে এক্সেপশন যদি থাকে, 3টা এক্সেপশনের কথা বলেছেন অথবা 4টা এক্সেপশন, সেগুলোতে থাকলে তাহলে রিডিউস স্যালারি নেওয়া যাচ্ছে, যেটা 70 to 90% ভিতরে করা যেতে পারে। সেই ক্ষেত্রে তারা কি ডিপেন্ডেন্ট আনতে পারে? ধরেন একজন শেফ বিষয়ে বাংলাদেশ থেকে আসলো, কিন্তু তার বয়সটা 26-এর নিচে, তাহলে সে কি তার ডিপেন্ডেন্ট আনতে পারবে? খুবই, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যে আপনি দেখবেন শেফের কোডটা হচ্ছে 5434। তো এই কোডে গেলে দেখবেন যে এটার বেতনটাই যেটা ধার্য করা আছে সেটা হচ্ছে 30,960 পাউন্ড, এক্স্যাক্টলি এটা। এবং একটা লোয়ার থ্রেশহোল্ড থাকে, যেহেতু ইয়াং পার্সনের, সেটা 23,000 সামথিং, অর্থাৎ 30% বাদ দিলে যেটা। কিন্তু দেখেন, আপনি এই লোয়ার থ্রেশহোল্ড আপনি ইউজ করতে পারছেন না, কারণ আপনি ইয়াং পার্সনের ক্ষেত্রে যে কোনো অবস্থায় আপনি 30,960 এই ফিগারটার নিচেই যেতে পারছেন না। এমনকি মানে আপনি ইয়াং পার্সন হইলেই ইয়াং পার্সনের থ্রেশহোল্ডটাই হচ্ছে এটা। তো এখানে এটার গোয়িং রেটের লোয়ার যে ইয়েটা 70%তে আপনি এটা করতে পারছেন না, যেহেতু আপনি এটা মিট করতে হইতেছে। এটা একটা ফিগার, এটাকে মিট করতেই হইতেছে আপনি যদি ওই এক্সেপশনে পড়েন। আর এক্সেপশনে না পড়লে তো আপনার যেতেই হচ্ছে 38,000-এ। তো এই জন্য গোয়িং রেটটাই ফাইনাল না, আর কি কথা বলছি।
এবং আপনার 26 বছর হইলেই যে আপনি 30% ডিসকাউন্ট পাবেন সেটাও কোনো কথা না। ধরেন আমার 26 বছরের নিচে আমি 30% ডিসকাউন্ট পেলাম, যেটা 30,960 টাকা, সেটাতেই স্যালারিতে আসলাম, সেক্ষেত্রে স্পাউসকে আনা যাবে কিনা? কোন ক্যাটাগরি এটা? কেয়ার ওয়ার্কার? না, কেয়ার ওয়ার্কার না, নন কেয়ার ওয়ার্কার। নন কেয়ার ওয়ার্কার। জি। সেগুলিতে তো সেখানে তো আর বাধাটা আসেনি। তাহলে সেখানে 38,700 লাগতেছে না তার স্পাউস আনার জন্য? স্পাউস আনার ক্ষেত্রে তো আর 38,700 নাকি 30,960, স্পাউস আনা না আনার ক্ষেত্রে এটা কোনো পার্থক্য হচ্ছে না। পার্থক্য হচ্ছে তার সে যদি ইয়াং পারসন অথবা রিসেন্ট গ্র্যাজুয়েট, সে প্রফেশনাল ট্রেনিং ইত্যাদি ইত্যাদির মধ্যে কোন একটাতে পড়ে, তাইলে সে আসতে পারবে। 30,960 পাউন্ড বেতন হলেই সে আসতে পারবে এবং সে তার ডিপেন্ডেন্ট আনতে পারবে। আর আরেকটা ছোট কোশ্চেন, সাপ্লিমেন্টারি কোশ্চেন, যে এখানে আমরা দেখি কেউ 3 বছরের কস ইস্যু করে, কেউ 5 ইয়ার্সের কস ইস্যু করে। তো কেউ যদি রিডিউস স্যালারিতে কস ইস্যু করে 5 ইয়ার্সের জন্য, তাহলে সে ফুল স্যালারিটা কোন সময় গিয়ে দেখাবে? প্রশ্নটা তার কি স্যালারিটা কি ইনক্রিজ করা দরকার? এখানে কি কোনো 4 বছর অথবা 5 বছরের ব্যাপার আছে যে আফটার 4 ইয়ার্স তার স্যালারিটা ইনক্রিজ করতে হবে? যদি রিডিউস স্যালারির ক্ষেত্রে সে 3 বছর, যদি সে 3 বছরের ভিসা নিয়ে আসে, তাইলে এক্সটেনশনের সময় আর রিডিউস স্যালারিটা নাই, কারণ এটাকে বলে নিউ এন্ট্রেন্ট। সে 3 বছর প্রথমবার পরে সে আর এক্সটেন্ড করতে পারবে। আমাদের একটি কল আছে, আমি কলটা নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? আসসালামু আলাইকুম। আসসালাম, জি বলেন। বলছিলাম। জি, শুনতে পাচ্ছি আমরা। প্রশ্ন হচ্ছে, আমার অ্যাসাইলাম রিফিউজ হয়েছে। জি। এখন আপিল পেন্ডিং এ আছে। ওইটা করার পরে হোম অফিস থেকে ওই আমাদেরকে বান্ডাল করার জন্য একটা ইনস্ট্রাকশন দিছিল। জি। একটা ডেডলাইন ছিল। তো জানতে চাইছিলাম, আমার ব্যারিস্টার ওই ডেডলাইনের পরে আমার ওই বান্ডলটা আপলোড করছে। জি। এতে কি কোনো প্রবলেম হবে? আর আরেকটা প্রশ্ন, বান্ডল আপলোড করার পরে ওই থেকে ওনাদেরকে আবার ইনস্ট্রাকশন দিছে যাতে আমার করে স্কেলটন আর্গুমেন্ট এটা দেওয়ার জন্য। জি। আমি একটু আপনাকে প্রশ্ন করি, একটু প্রশ্ন আছে। বান্ডলটা ওখানে দেওয়ার পরে স্কেলেটন আর্গুমেন্ট দিতে বলেছে? ওই বান্ডেলের সাথেই তো দিছিল একটা, তারপরে আবার ইনস্ট্রাকশন দিছে ওনাদেরকে নতুন করে স্কেলটন আর্গুমেন্ট যেটা ওটা দেওয়ার জন্য। দেখুন, আমরা আসলে এখানে বুঝে আপনার কেসটা ভালো মতো বুঝবো না, আপনি আপনার লয়ার সাথেই এগুলি আলোচনা করতে হবে। তবে আমি এটুকু আমরা বলতে পারি যে যেহেতু পরে আবার আপনাকে স্কেলেটন আর্গুমেন্ট দিতে বলেছে, তার মানে বিষয়টা কিন্তু ক্ষমা পেয়ে গেছেন আপনি। অন্তত আরেকবার দিয়ে সেটা কোনো ত্রুটি থাকলে সেটা আপনি ত্রুটিমুক্ত হওয়ার সুযোগ আছে। আপনি স্কেলেটন আর্গুমেন্টের সাথে আবার বান্ডল আপনি দিয়ে দেন। এবং আর আপনি যদি বান্ডল আপলোড হয়ে গেছে, বান্ডল তো আপনি আপলোড আগে করেছেন, এখন আপনাকে স্কেলেটন আর্গুমেন্ট দিতে বলেছে, যেটা আমার বিশ্বাস বান্ডলের সাথে আগে দিয়ে থেকেছেন। কারণ সাধারণত আপনাকে রিভিশন দিয়ে দিতে বলছে, আবার ওদেরকে মাসের উপর হয়ে গেছে বলছে, ওরা এখনো ওইটা আপলোড করে নাই। আমি জাস্ট ওয়ারি আছে এইটা নিয়ে যে এত যে ডিলে করতেছেন ওনারা, মানে রেসপন্সিভ কি বলবো, এটা কি আমার কেসের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না? আপনার কেসে দেখেন দুইটা জিনিস থাকে, এটা একটা হচ্ছে আপনার সাবস্ট্যান্টিভ বিষয়, আপনার কোর্টে আপনার বিষয়টা কিভাবে আপনি কি ভুল করেছেন, হোম অফিস কি ভুল করেছে ইত্যাদি আলোচনা। আর একটা হলো প্রসিডিউরাল বিষয়, যেগুলি হচ্ছে আপনি ঠিকমতো আপিলটা করেছেন কিনা, যদি না করেন আপনি এরপর ফলো করেছেন কিনা, কোর্ট আপনাকে যে যা কিছু করতে বলেছে, যদি না করেন আপনার আপিলটা স্ট্রাইক আউট হয়ে যেতে পারে। এর মানে হলো আপিলটা মরে যেতে পারে। তো এই জন্য আপনি যদি মনে করেন যে আপনার ডেডলাইন মিট করেননি, সেক্ষেত্রে কোর্টে একটা অ্যাপ্লিকেশান আপনার লয়ার সেটা জানেন, একটা অ্যাপ্লিকেশান করে ত্রুটিমুক্ত আপনি হইতে পারেন যে আমাকে টাইম এক্সটেনশন অ্যালাউ করা হোক। আর আমি কি একটু অ্যাড করতে পারি এই বিষয়ে? যেটা আমাদের অ্যাসেলেমের ক্ষেত্রে হচ্ছে, আসলে এখন আমরা যেটা প্রত্যক্ষ করছি যে যখন আমরা কোনো অ্যাপিল লঞ্চ করছি, তাহলে দর্শক আমি আপনার প্রশ্নে যাব এবং হারুন ভাই যে অ্যান্সারটি দিয়েছেন যথার্থই দিয়েছেন, এবং আমি আর একটু অ্যাড করতে চাই ওনার সাথে, যে প্রসেসটা এখন তারা ফলো করতেছে সেটা হলো যে প্রথমে আমরা যখন অ্যাপিলটা লঞ্চ করছি, তারা তখন বলছে যে হোম অফিসের যে বান্ডেল, রেসপন্ডেন্টকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে তোমাদের বান্ডেল আপলোড করো। তারপরে আমাদেরকে বলছে যে আমরা যেন কেস বিল্ডিং করি, সেক্ষেত্রেই কিন্তু আপনার স্কেলিটন সহই দিতে হচ্ছে। যখন আমরা যদি স্কেলিটন সহ দিই, তারপরের স্টেপটা হলো, দর্শক মনে এখানে একটু প্যাচ লেগিয়ে ফেলেছেন, যে সেটা হলো হোম অফিসের একটু এখানে রিভিউ করার একটা সুযোগ আছে, যে কোর্ট হোম অফিসকে বলে পুরাটার উপর একটা রিভিউ করার জন্য, রিভিউ করে
ইদানিং যেটা সুযোগ দিচ্ছে আবার যে আবার পুনর্বার একটা আপনি- রেসপন্স আপনি- করার, আপনি- হ্যাঁ, হ্যাঁ, যে তোমার কি সেটাই আমি আর বলছি। কোনো কিছু বলার আছে কিনা, আমরা একটা রিভিউ করেছি, আমি তোমার এটা পুরোপুরি অ্যাকসেপ্ট করতেছি না, যদি 3টা ইস্যু থাকে আমি 2টা ইস্যু মেনে নিচ্ছি, একটা ইস্যু তো মানতেছি না, বাট তোমার আর কোনো ইস্যু নিয়ে কিছু বলার আছে কিনা, তখন একটা শর্ট টাইম দিয়ে থাকে। তো সেই টাইমে ট্রাই করা উচিত যে এটার অ্যান্সারটা দেয়ার, যদি দিয়ে থাকে। সেটাই, এবং সেখানেই যেহেতু সুযোগটা আছে, সেখানে আপনি বান্ডেলটাকে আবার বলেন যে অ্যামেন্ডেড বান্ডেল, জি তার দ্বারা আপনি কিন্তু ওই ত্রুটিমুক্ত এমনি হয়ে যাচ্ছে। আর যদি এরপরেও যদি আপনি সংখ্যামুক্ত আরও হতে চান, যে আমি একটা পালন করিনি কোর্টের অর্ডার, তো সেই ক্ষেত্রে আমি এটা ত্রুটিমুক্তি হওয়ার জন্য আমার যাতে স্ট্রাক আউট হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, আপনি একটা অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে বলেন। এটা এগুলি তো অনলাইন, এবং এটা আপনি বললেই আপনার লয়ার সেটা বুঝবেন। না, এবং ইদানিং যেটা করছে আবার কোর্ট যে নন কমপ্লায়েন্স অর্ডার দিচ্ছে। সেটাই জি, সেখানে এটা যাতে- একটা মুশকিল সেটাই আর কি, সলিসিটরদের সেখানে- জন্য অথবা ব্যারিস্টারদের জন্য। জি, হ্যাঁ। আর আমাদের আরেকটি কল আছে। দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু দূর থেকে লন্ডনের বাইরে সারে থেকে ফোন করছি। জি বলুন। আচ্ছা, আমি সারে এত একটা- দূর না। আচ্ছা, সেই লন্ডনের কাছেই। জি জি যে আমি একটা জিনিস জানার জন্য ফোন করছি। আমি বিহাফ অফ আরেকজনের জন্য বলতেছি আর কি। জি বলুন, সমস্যা তো নেই। ওনার বয়স নিয়ারলি 60-র কাছাকাছি। উনি বাংলাদেশ থেকে লন্ডন আসছিল ওনার ওয়াইফের অ্যাবাউট 30 ইয়ার্স এগো। জি ওদের এখন ইসলামিক শরিয়া মোতাবেক ওদের ডিভোর্স হয়েছে, কিন্তু কোর্টের মাধ্যমে কোনো ডিভোর্স হয়েছে না। রাইট। কোর্টের মাধ্যমে হয়েছে না, তাহলে ইসলামিক শরিয়া। জি জি ইনি অসুস্থ মানুষ, তাই 2-3 বছর ধরে খামো নাই। রাইট। এখন ওনার একজন সঙ্গীর দরকার। এখন এই দেশে তো আর মিলেন না। এখন যদি বাংলাদেশও তাই বিয়া করেন যদি, তাহলে তার ফ্যামিলি আনতে হইলে কিতা কিতা লাগবো, বা তার ওয়াইফর ইংলিশ টেস্ট লাগবো নি, বা কত হাজার দেখাইতে হইব। এখন কিন্তু খামো নাই 4-5 বছর ধরে। জি ইউনিভার্সাল ক্রেডিট ভাইরা জি। তাই অসুস্থ। জি আপনি লাইনে থাকেন। না, দু- আমি দু- লাইনে না, আমি আপনার না, আপনাকে দু একটা প্রশ্ন টেলিভিশনে করব। শুনবো। জি, আপনার দু একটা আচ্ছা, প্রশ্ন বলেন। করবো আপনাকে। সেটা হচ্ছে, উনার হেলথের কথা বললেন, উনি হেলথ রিলেটেড কোনো বেনিফিট পান কিনা? অবশ্যই পান, যে উনি তো হেলথ, উনি বাইপাস অপারেশন হয়েছে, উনি আচ্ছা। কাজ করতে পারে না। আপনি আমাকে স্পেসিফিকলি যদি বলেন, উনি ধরেন সেটাকে কি বলে, ইএসএ, পিআইপি, ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স, এরকম কোনো বলতে পারেন যে উনি এটা পাচ্ছেন? না ভাই, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, উনি যদি হেলথ রিলেটেড কোনো বেনিফিট পেয়ে থাকেন, এবং সেটার ক্ষেত্রে একটা পার্টিকুলার অঙ্ক আছে, ওই অঙ্কে যদি দেখা যায় যে উনার, আমি একটু বলার চেষ্টা করি যদি আপনি বোঝেন। ধরেন উনি সব মিলিয়ে উনি যা পান, সেটার থেকে উনার ঘর ভাড়া, এখন যদি উনার কাউন্সিল পুরো ঘর ভাড়াও দেয়, আপনি বিষয়টা ওভাবে দেখেন না। আপনি দেখেন ঘর ভাড়াটা যদি বেনিফিট না পেতেন, ঘর ভাড়া কত এবং উনার কাউন্সিল ট্যাক্স কত, তাহলে টোটাল ইনকাম যত রকমের বেনিফিট আছে, এগুলির থেকে যদি ঘর ভাড়া এবং কাউন্সিল ট্যাক্স বাদ দেয়া হয়, এবং আরও ধরেন অ্যারাউন্ড 150 যদি বাদ দেওয়া হয়, আপনি মানে সহজ করার জন্য, তাইলে যদি 1 টাকাও বাকি থাকে অথবা জিরো ব্যালেন্স হয়, তাইলে উনি পারবেন। তো পারবেন? হ্যাঁ, তাইলে পারবেন। এই অঙ্কে যদি উনি পাশ করেন, এটার জন্য এই অঙ্কটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা। আপনি কোনো একজন লয়ারের কাছে যে উনার ইনকাম ডকুমেন্টসগুলি এবং উনার টেনেন্সি এগ্রিমেন্ট এবং উনার কাউন্সিল ট্যাক্স ডকুমেন্টস, এগুলি নিয়ে যে কোনো অভিজ্ঞ লয়ার যিনি অ্যাপেন্ডিক্স FM এর কাজ করেন, তার কাছে নিয়ে দেখান। যেহেতু এখানে ক্যালকুলেশনের একটা এখানে ব্যাপার রয়েছে। ক্যালকুলেশন বিষয় আছে, এবং যারা যে লয়ার আপনার স্পেসিফাইড বেনিফিটের ক্ষেত্রে, এটাকে বলে অ্যাডেকুয়েট মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট, আপনার ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে এটা আলাদা। আপনি যেটা বললেন না, যে চাকরি করেন না উনি, চাকরি না করলে এই ক্যাটাগরিতে একটা এক্সেপশনাল রুট আছে, এটাকে বলে অ্যাডেকুয়েট মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট। তো এই জায়গায় উনি পাশ করবেন কিনা, এটা যারা করেন, ওরকম একজন স্পেশালিস্টকে আপনারা দেখান। জি, আমার মনে হয় দর্শক, আপনি ওনার আপনার ওয়াইফ, জি বলেন। ওনার যদি দেশ থেকে আনতে হয়, ওনার হ্যাঁ, যাকে বিয়ে জি। করবে, ওনার কি ইংলিশ লাগবে? জি লাগবে। যদি উনার জি? বয়স যদি
ওনার বয়স কত? যিনি আসবেন ওনার বয়স কত? 45 to 50। হ্যাঁ, লাগবে তাইলে। হারুন ভাই, আমি একটু অ্যাড করতে চাই। দর্শক, জি, আপনি জি। বলেছেন যে ওনার এখনো এখানে ডিভোর্সটি হয়নি, তাহলে তো উনি আচ্ছা, নিয়ে আসতে আচ্ছা। পারতেছে না, কারণ আচ্ছা, ডিভোর্স সরি। যদি এখানে কোর্টের ডিভোর্স না হয় তাহলে কিন্তু উনি নতুন করে কাউকে অ্যাজ এ স্পাউস এখানে আনতে পারতেছে না এখানে। সো এটা আনতে একটা পারবে না, ওই ইসলামিক শরিয়া এটা কাজ করবে আচ্ছা, না। না, 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 একটু না। আমি আমার কলিগকে একটু যোগ করি উনার সাথে। সেটা হলো আপনি পারবেন না, এটা একেবারে এক কথায় পারবেন না। তবে উনার আগের বিয়েটা কোথায় হয়েছিল? যে 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 ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ সিটিজেন বিয়েটা কোথায় হয়েছিল? দেশে। হারুন ভাই, আমরা বাংলাদেশে। একটা কল নিয়ে আসি। আমি সংক্ষেপে উনাকে বলে দেই। জি, তুমি ওকে। কল জি, শেষ আপনি করেন, জি। দেশে উনাকে পাঠিয়ে ওখান থেকেও আপনি চেষ্টা করতে পারেন। ওখান থেকেও তো ডিভোর্স করা যায়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে গিয়ে ডিভোর্সটা হ্যাঁ, যে কাজের মাধ্যমে বিয়ে করেছেন সেই কাজের মাধ্যমে আপনি ডিভোর্স চেষ্টা করতে পারেন। আপনি একজন লয়ার কাছে চলে যান, তাহলে আপনি সবচেয়ে ভালো অ্যাডভাইস উনি দিতে পারবেন। জি, আমাদের আরেকটি কল রয়েছে। দর্শক, আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার আমি প্রশ্নটি? মাত্র কল করছিলাম ওই আমার আপিলটার ব্যাপারে আর কি। জি। তো আমি যদি এখন চাই আমার ওই সলিসিটর ব্যারিস্টার চেঞ্জ করতে, সেটা কি এখন সম্ভব এই আপিলের স্টেজে? দেখেন, আমরা জানি না আপনার কোন লয়ার এটা কাজ করছেন। আমরা মনে করছি না, যা আপনার থেকে শুনলাম, খুব একটা অসুবিধার মধ্যে আপনি আছেন। কারণ আপনার পরের স্টেজে হোম অফিস, আমার কলিগ যেটা আপনাকে বললেন যে হোম অফিসকে রিভিউ করতে দেয়া হয়। প্রথমে আপনি যখন আপনার বান্ডলটা পাঠান, তারপর বান্ডলটা দেখে হোম অফিস রিভিউ করে। রিভিউ করার পরে হোম অফিস তাদের রেসপন্স দেয়। দেওয়ার সময় যদি 4টা ইস্যু থাকে, ধরেন সে 3টা ইস্যু মেনে নিল আর বাকি একটা ইস্যু থাকলো। তারপরে সেই মোতাবেক আপনাকে এরপরে বলে আপনি স্কেলেটন আর্গুমেন্ট দেন এবং আপনি রিভাইজড বান্ডল দেন। তো রিভাইজড বান্ডল আপনি দেওয়ার আপনার সুযোগ আছে, অথবা রিভাইজ বান্ডল এখনও দেননি তাহলে সেটা দেন। আর সেটাতেও যদি দেরি করে ফেলে থাকেন তাহলে আপনার লয়ারকে বলবেন যে একটা অ্যাপ্লিকেশন করে পারমিশন নিতে, এবং সেটা যদি অতীতে হয়ে থাকে, টাইমটা অতীতেই দেরি হয়ে গেছে, সেক্ষেত্রে অতীতেরটাকেও শুদ্ধ করার জন্যে আপনি একটা অ্যাপ্লিকেশন দিতে পারেন যে আমি ওই অতীতে এই ডাইরেকশনটা মানতে আমার দেরি হয়েছে, অথবা আমি ভুল করেছি, আমি এটা ত্রুটিমুক্ত হতে চাচ্ছি, আমার এই হচ্ছে আমার রিজন। সেগুলি আপনার লয়ার সেখানে বর্ণনা করতে পারবে। আপনি যদি মনে করেন কোনো কারণ নাই, এরপরেও কারণ থাকে, এবং এক্ষেত্রে হোম অফিস কিন্তু পরবর্তীতে এসে অ্যাপোলজি দিচ্ছে অনেক ক্ষেত্রেই, অনেক অ্যাপিলেই তারা সময় মতো তাদের রেসপন্স করতে পারছে না, তারা ফেইল করতেছে, এবং কোর্ট অনেক সময় হিয়ারিং লিস্টে পাঠিয়ে দিচ্ছে সেটা। হোম অফিস পরে সেখানে এসে বলতেছে আমরা অ্যাপোলজি চাচ্ছি, আমরা এটা রেসপন্স করবো। সো সেই সুযোগটাও রয়েছে। ওনার একদম শেষের অংশটা ছিল হারুন ভাই, যে উনি এই অবস্থায় তার সলিসিটর অথবা ব্যারিস্টার চেঞ্জ করতে পারবে কিনা। এক কথা তো অবশ্যই পারবে, আপনি অবশ্যই পারবেন, তবে যে কোনো আমরা সময় কারণ সম্ভব। আপাতত কারণ দেখছি না আপনার করার। আপনি আপনার লয়ারের সাথেই হয়তো উনি আপনাকে সহযোগিতা করতে পারবেন। এরপরেও আপনি যদি চান অবশ্যই পারবেন, যে কোনো সময় পারবেন। আপনি হিয়ারিংয়ের আগের দিনও পারবেন। জি, ধন্যবাদ হারুন ভাই। আমার মনে হয় ডিটেলস আমরা আলোচনা করেছি সেই বিষয়ে। আর ভাই, আমরা আজকের আলোচনা একটু রেখেছিলাম যে স্পন্সরশিপ লাইসেন্স নিয়ে একটু কথা বলতে চাই। শুধুমাত্র স্কিল্ড ওয়ার্কারদের না, স্কিল্ড ওয়ার্কারদেরকে যারা অফার করছে তারা না থাকলে আসলে স্কিল্ড ওয়ার্কার কোত্থেকে আসবে। জি। সো স্পন্সরশিপ লাইসেন্সের জন্য আমরা দেখছি যে গত 3 বছরে যখনই লাইসেন্স অ্যাপ্লিকেশন করেছে তখন খুব ইজিলি লাইসেন্সগুলো দিয়ে দিয়েছে, এবং কস্ট অ্যালোকেশন চেয়েছে, যেটা আপনি বলেছেন যে অ্যাবিউজ হয়েছে। সেখানে অ্যাবিউজ হওয়ার অন্যতম একটা কারণও আমরা যেভাবে চেয়েছি সেভাবেই পেয়েছি, এবং দেখা যাচ্ছে যে কোম্পানির ওইরকম বেইজও ছিল না, অত ভালো টার্ন ওভার ছিল না, কিন্তু তারা অনেক বেশি, মানে তাদের অ্যাফোর্ডেবিলিটির বাইরে গিয়ে তারা কিন্তু রিক্রুট করতে পেরেছে। তো সেই ক্ষেত্রে এখন এই কোম্পানির লাইসেন্স নতুন, যদি আমরা গত 1 মাসের কথা বলি অথবা 2 মাসের কথা বলি, তাদেরকে অনেককে ভিজিট করতে আসতেছে। সেক্ষেত্রে যারা এখন নতুন করে লাইসেন্স অ্যাপ্লিকেশন করবেন, তাদের এই যে হোম অফিসের যে কমপ্লায়েন্স টিম ভিজিট করতে আসে, সেক্ষেত্রে তাদের কি সতর্কতাগুলো অবলম্বন করা দরকার? এটা আগে কিন্তু গত 3 বছর কিন্তু একদমই ছিল না বললেই চলে, এখন শুরু করেছে। সো এই সময় তারা, যারা এমপ্লয়ার আছেন, তারা ফেস করতেছেন সেটা। দেখুন, অনেক সময় আমরা অনেক কাজ করি, এটাকে বলে ওয়াটার টেস্ট। হোম অফিস স্কিল ওয়ার্কার যখন চালু করেছে, টিয়ার 2-কে চেঞ্জ করে স্কিল ওয়ার্কার চালু করেছে। তো তারা, এটা আমি মনে করি আর কি, যে ওয়াটার টেস্ট হিসেবে তারা গড়ে যারাই অ্যাপ্লাই করেছে তাদেরকে দিয়ে দিয়েছে। এইটা তারা অনেকগুলি ইনফরমেশন বের করে আনার জন্য। যেমন ধরেন, আপনাকে আপনার একটা প্রতিষ্ঠান আছে, সেটার ওপেনিং আওয়ার্স আপনার গুগলে পাওয়া যায়,
আপনি দিয়ে থেকেছেন, তো সেইটা নিলে আপনাকে অনেক আপনার একেবারে কান ধরে আপনাকে অনেক ইনফরমেশন তারা কান না ধরেও বের করে ফেলছে আর কি। সেটা এরকম যে এটাকে যদি আমি আপনার পিএওয়াই লিস্টের সাথে যদি মিলাই, পিএওয়াই লিস্ট তো আপনারা জানেন যে আপনার কতজন এমপ্লয়ি আপনার আজকে আপনার পেরোলে আছে, এবং এদের মাস শেষে যে বেতনটা দিচ্ছেন সেখানে আওয়ার ধরেন আপনার ওখানে 5 জন আপনি দেখাচ্ছেন বা 5 জন আপনার পিএওয়াই লিস্টে আছে, এই 5 জনে মিলে একটা মাসে টোটাল কত ঘন্টা কাজ করেছে। এখন সেই মোতাবেক হোম অফিসকে আমরা অনেকজনই খুব বোকা মনে করি, বিষয়টা তা না, তাদের কাছে সকল রকমের রিসার্চ আছে। তারা জানে একজন ধরে নেওয়া যাক যে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নিয়ে কথা বলছি। ইন্ডিয়ান রেস্টুরেন্টে ধরেন একই শিফটটা যত বিজি নাই থাকুক, 4 জন 5 জন মানুষ প্রতি শিফটে কাজ করতে হয়। এর মানে দাঁড়াচ্ছে প্রতি রাতে আপনি যদি ওয়েবসাইটে লেখা থাকে 5টা থেকে 11টা পর্যন্ত খোলা, এই 6 ঘন্টায় আপনার এই 5 জন করে যদি হয় তাহলে 5 6 30 ঘন্টা আপনি প্রতি রাতে এমপ্লয় করেন। এইটার নিচে আপনি নামতে পারেন না সাধারণত একটা রেস্টুরেন্টের সাইজ ম্যাটার করে, কত আসনের রেস্টুরেন্ট, ফলে তারা একটা অনুমান করতে পারবে যে এখানে ইনফ্যাক্ট আপনি যদি একজন রেস্টুরেন্টের ওনার হন, আপনি আরেকটা রেস্টুরেন্টের সামনে গেলে বলতে পারবেন যে এখানে কোনো এক উইকডেজে গেলেও রেস্টুরেন্টের চেহারা দেখে কিন্তু অনেকজনে আমরা বলে দিতে পারি যে এই রেস্টুরেন্ট কী রকম টাইপের বিজি হয়। তো ফলে আমি একটু ডিটেল করতে হবে, আমরা অনুষ্ঠান একদম শেষের দিকে, সো আপনি মনে হয় ডিটেইলসে যেতে আচ্ছা আমি পারবেন খুব না। বেশি যাব না। তো আপনার এখান থেকে 30 ঘন্টা যদি ডেইলি হয়, ডেইলি বেতন দিতে হয়, তার মানে হচ্ছে আপনি মাসে 30 দিন, 30 দিনে 30 90, আপনি বুঝতে পারছেন কতগুলি ঘন্টা আপনার এমপ্লয় করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনলি আপনি 100 ঘন্টা দিচ্ছেন, তো এটা দ্বারাই অনেক কিছু খুঁজে পাওয়া যাচ্ছে। তো ফলে আপনারা বিষয়গুলি মানে অনেকজনে করেন কি, একটা অ্যাকাউন্টেন্টের কাছে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করে ফেলছেন, অ্যাকাউন্টেন্টের নিজস্ব সাইট থেকে চিন্তা করবে। আপনি এই বিষয়ে কোনো এক্সপার্টের কাছে না গিয়ে অ্যাপ্লিকেশানগুলি করবেন না। করলে আপনি একটু অপ্রস্তুত হবেন, কারণ তারা ভিজিটে আসছে, তারা নানা রকমের প্রশ্ন করছে, সেক্ষেত্রে আপনি অন্য কিছুরও ভয় পেয়ে যেতে পারেন। কারণ এখন বিষয়গুলি কিন্তু মার্জ করছে, HMRCর সাথে অনেক বিষয় তারা করতেছে, তারা অনেক কিছু ইনভেস্টিগেশনের দরজা আপনি খুলে দেবেন। তো এইসব বিষয়গুলিতে আপনি একটু সতর্ক হন। জি, ধন্যবাদ হারুন ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে এত স্বল্প সময় আসলে আমাদের বাইন্ডিংস, আমাদের 1 ঘন্টার ভিতরে যতটুকু আমরা আলোচনা করতে পারি, 1 ঘন্টা আমরা আসলে পাই না বিরতি। এই বিষয়টাই আসলে 1 ঘন্টার বেশি লাগে আর কি, এই যে প্রশ্ন শেষের প্রশ্নটা এটা নিজেই। আপনার কি দর্শকের জন্য কোনো কিছু বলার আছে একদম সংক্ষেপে 10 সেকেন্ড? আমি দর্শককে একটু এখন যে ট্রানজিশনটা চলছে, আসলে হোম অফিস নিজেও কিন্তু অনেক বিষয়ে তাদের gov.uk-তে যদি আপনারা যান, অনেক বিষয় দেখবেন আপনি খুব অসামঞ্জস্যপূর্ণ। আমরা আজকেও একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম যে সেই জায়গাটা একটু তারা চেঞ্জ করবেন আর কি, সেটা তাদের কিছুটা। ধন্যবাদ হারুন ভাই, আমাদেরকে শেষ করতে হচ্ছে। সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে, আমার সাথে ধৈর্য নিয়ে আমার কথা শোনার জন্য ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হারুন ভাই। দর্শক, আজকের মতো আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের সাথেই থাকবেন আগামী সপ্তাহ পর্যন্ত। আল্লাহ হাফেজ।